আমার স্বামী যখন পাশের গ্রামের মহিলার সাথে অর্থনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়ল, সেদিনই এমন সব ঘটনা জানতে পারলাম যা শুনে আমার মাথা রীতিমতো চক্কর দিচ্ছিল। ওই মহিলাকে নাকি উনি 12,000 টাকার দামের টাচ ফোন কিনে দিয়েছে, অথচ আমাদের বাড়িতে একটা বাটনওয়ালা সেট। ওই মহিলাকে নিয়ে উনি নাকি প্রায়ই ঘুরতে যায়, অথচ আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের বৈবাহিক সম্পর্কের 10 বছরেও কোথাও ঘুরতে যায়নি। তবুও আমার স্বামীর সন্দেহজনক কোনো কিছুই আমার দৃষ্টিগোচর হয়নি। দু একবার ফোন আসলেও আমি তা অন্য চোখে দেখিনি, কারণ আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা নামক বিষয়টি ছিল। উনিও কখনো ভালোবাসার কোনো কমতি রাখেননি আমার সংসারে। তার এই ঘটনার পর আমি প্রায় বোবা হয়ে গিয়েছিলাম। আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে, তাকে নিয়ে আমি কার কাছে দাঁড়াবো? শুনলাম গ্রামবাসী নাকি তাদের বিয়ে পড়িয়ে দেবে। আমি আমার স্বামীর ভাগ তো কাউকে দিতে চাইনি। তাহলে এমন কেন হলো? সতীনের ঘর করাটা কোনোদিনই আমি পারবো না। বিয়ে পড়িয়ে ওদের সম্পর্কটাকে জায়েজ করে দিয়েছেন গ্রামবাসী। বাড়িতে বউ নিয়ে এসেই মহিলা আমার পায়ে পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, বুবু আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আপনার পায়ে আমাকে একটু ঠাঁই দিন। মহিলার কথা শুনে রীতিমতো আমি চমকে গেলাম। আমার স্বামীও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দাওয়ার বাইরে অনেক লোকের সমাগম। আমি কেঁদে ফেললাম। সবার সামনে কোনো ঝামেলা না করে আমার সাজিয়ে রাখা ঘরটাতে ওদের জায়গা করে দিলাম। সন্তানদের নিয়ে আমি থাকতে শুরু করলাম আরেকটা ঘরে। প্রায়ই আমি ওদের হাসি মশকরা এর আওয়াজ শুনি। আস্তে আস্তে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমতে লাগলো। একদিন নির্জনে তাকে ডেকে বললাম, আমি আপনাদের সুখের ঘরে কাটা হয়ে থাকতে চাই না, আমি চলে যাব। আমার কথায় খানিকটা অবাক হয় রাসেল, মানে আমার স্বামী। তোমার তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না মায়া, তারপরেও কেন? আমি মাথা নিচু করে বললাম, আমাকে আটকাবেন না দয়া করে, আমি আমার ভালোবাসাটুকু নিয়েই চলে যাব। তুমি কি আমার উপর রাগ করেছো মায়া? আমি কেমনে যেন ফেঁসে গেছি, বুঝতেই পারিনি। আপনি আরও অনেক কিছুই জানতে পারবেন না। আপনি ভালো থাকবেন, এটাই আমি চাই। বিভিন্ন কথা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করলেও আমি আমার কথার প্রতি অনড় ছিলাম। সেদিন তাকে শেষ কথা বলেছিলাম যে আমি আপনাকে তালাক দিব না, শুধু আপনার থেকে দূরে চলে যাব। আর দয়া করে আমার দুই পৃথিবীকে আমার কাছে চাইবেন না। কখনো মনে পড়লে আসবেন। নিষেধ থাকলো না। দুই সন্তানের অন্তত একজনকে চেয়েছিলেন তিনি, কিন্তু আমার সন্তানকে তাদের সৎ মায়ের কাছে মানুষ করার মতো অবস্থায় রাখতে চায়নি। হয়তো তারা এখানে ভালো থাকবে, কিন্তু মায়ের আদর তো পাবে না। বাবা হয়তো দুদিন ভালোভাবে কাছে টানলেও পরে মহব্বত কমে যাবে। আমার সতীন আমার কাণ্ড দেখে মনে মনে খুশি হয়েছিল। রাজার সাথে রাজত্ব পেল বলে, কিন্তু মিথ্যা কান্না করার ভান করল সে। আমার গলা ধরে বলল, বাবা আপনি যাবেন না দয়া করে। আমার জন্য আপনি এই সংসারে ছেড়ে যাবেন না, দরকার হলে আমিই চলে যাব। কিন্তু তার কথার মধ্যে কোনো জোর ছিল না, ছিল না সত্যিকারের কাতরতা। আমি মেকি হেসে তাকে ভাঙা ভাঙা গলায় বললাম, তুমি ভালো থাকো। আমার এক মামাতো ভাই ছাড়া দুনিয়াতে কেউ ছিল না। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। মামা মামির সংসারে বড় হলেও জানতাম না আমার আরও কেউ আছে কিনা। আমার দাদা দাদিরা, চাচা চাচি স্নেহ আর সুমনকে নিয়ে বাড়ি থেকে বের হবার সময় চোখ দিয়ে পানি চলে আসছিল। আমার সাজানো সংসার নিমিষে শেষ হয়ে গেল। তিল তিল করে গড়ে তোলা প্রত্যেকটি কোণা যেন আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, তুমি যেও না মায়া। আমার মায়ার ডোরে বেঁধে কোথায় যাচ্ছ? তাদের প্রতি হয়তো আমার নিশ্চুপ উত্তর, তোমরা আমারই স্পর্শ, তোদের প্রতি আমার ভালোবাসাটুকু কোনোদিনও কমবে না। ভালো থাকিস তোরা। কিছু দূর যাওয়ার পর 5 বছরের সুমন বলে উঠল, মা আমরা কোথায় যাচ্ছি? আমি মেকি হেসে বললাম, তুমি না তোমার মামার বাড়ি যেতে চেয়েছিলে? সেখানেই যাচ্ছি বাবা। ছোট মা আর আব্বা যাবে না? আমি শুকনো গলায় বললাম, না বাবা, সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছিলাম। স্নেহার বাবা বিদায়বেলা চোখে পানি সমেত বলেছিলেন, কোথায় যাচ্ছে জানাবো কিন্তু।
ছেলে মেয়ে দুটোর খরচ আমি পাঠাবো। আমি তাকে বলেছিলাম তার আর দরকার হবে না। রাত 11টা নাগাদ ভাইয়ের বাড়িতে আসলাম। মামাতো ভাই আমাকে দেখে অবাক হয়ে বলল, কিরে মায়া, হঠাৎ তুই? হ্যাঁ রে, তাও কোনো খোঁজ না দিয়ে। তোর বাড়িতে কয়েকদিন থাকার জায়গা হবে, মাসখানেকের জন্য। কি হয়েছে বলতো বোন? আমি সব কথা তাকে বললাম। দাওয়ার ওপর পা ছড়িয়ে বসেছিলাম। চোখ দিয়ে আমার পানি অনবরত ছুটছে। ভাইয়ের বউ আমাকে আপাতত এক গ্লাস পানি এনে দিল। আমি ঢক ঢক করে খেয়ে ভেতরে জমে থাকা গরমটাকে ছুটি দিয়ে দিলাম। মামাতো ভাই জহির তো রেগে আগুন। রাগী ভাবেনে বলল, তুই যাই বলিস আপা, আমি কিন্তু মামলা করবো ওর নামে। জহিরের বউ তার সাথে সহমত পোষণ করল। আমি শুকনা হেসে বললাম, রাগিস না ভাই, দোষ তো আমার। উনি তো আমাকে বাড়ি থেকে বের করে দেননি, আমি নিজের ইচ্ছায় এসেছি। কিছুক্ষণ পর জহিরের বউ ভাত এনে সামনে রাখল। ভাত দেখে ভেতরে ক্ষুধা জেগে উঠল। গত 1 মাসে শান্তি করে খেতে পারিনি। গোস্ত মাছ পোলাও রান্না করলেও গলা দিয়ে নামেনি। আজ ডাল ভাত দেখেই যেন পেটটা মোচড় দিয়ে উঠল। গপ গপ করে খেতে শুরু করলাম। স্নেহার সুমনকেও খাইয়ে দিলাম। আমার এমন করে খাওয়া দেখে জহির অবাক হয়ে বলল, আপা আস্তে খাও, গলায় আটকাবে তো। আমি তার কথায় কর্ণপাত না করে খাবারটুকু শেষ করে পানি ঢক ঢক করে খেয়ে পড়লাম। জানিস ভাই, কতদিন পর শান্তি করে ভাত খেলাম। গোস্ত মাছ আমার পেটে ঢোকে না রে। ওই বাড়ির সব কিছু বিষ লাগে। তোর বাড়িতে দিবি থাকতে মাসখানেকের জন্য। আপা, আমি গরিব হতে পারি, দিনে আনি দিনে খাই, তবুও তোকে পুষতে পারবো না এমনটা হতে পারে? তুই তো ছোট থেকে আমাকে মানুষ করেছিস। আমরা যা খাই তুইও তাই খাবি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আলহামদুলিল্লাহ। জহিরের বাড়িটা খুব বড় না হলেও মোটামুটি রকমের। 2টো টিনের ঘর ছাড়াও একটা রসুই চালা ঘর দিয়ে তৈরিকৃত একটা ঘর, 2টো গরু আর একটা ছাগলের জন্য বরাদ্দ। 2টো টিনের ঘরের মধ্যে একটা আমাদের জন্য বরাদ্দ করে দিল জহির। অনেক দিন পর শান্তিতে শুয়ে পড়লাম। স্নেহা আর সুমন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এই টিনের ঘরটা খুব বড় না হলেও একটা বিছানা সমেত একটা টেবিল অনায়াসেই বসানো যায়। বিছানা আগে থেকেই ছিল, বিধায় আর চিন্তা করতে হয়নি আমাকে। বিছানায় শুয়ে অনেকটা শান্তি পেল। ঘুম যেন কোনো ক্রমে আসছিল না। আসবেই বা কীভাবে? আমার স্বাদের সংসার ছেড়ে আজ অন্যের বাড়িতে অতিথি আমি। কাল আমার জীবনে কী অপেক্ষা করছে সেটাও জানি না। জহির যতই ওর বাড়িতে থাকতে বলুক না কেন, আমার নিজের আত্মসম্মান বোধ বলতে একটা কথা আছে। আমি তো নারী, এ প্রজন্মের নারী। আমি কেন অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকবো? একটা সময় স্নেহের আব্বা আমার পাশে শুতো। বিছানায় শুয়ে যেন রাজ্যের সব রকমের গল্প আমার সাথে করত। মাঝে মাঝে বলতো, তোকে ছাড়া বিছানায় ঘুমাতে ভালো লাগে না রে মায়া। আমি লজ্জা পেতাম খুব। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলতাম, আপনার মুখে কি কিছুই আটকায় না? উনি হো হো করে হেসে বলতেন, নিজের বউয়ের সাথে আবার কিসের লজ্জা? তখন স্নেহা বা সুমন আমাদের ঘর আলোকিত করে আসেনি। ভালোবাসার টইটুম্বর ছিল পুরো সংসার। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে মামা বাড়িতে বড় হয়েছি। খেয়ে না খেয়ে পড়েছিলাম, কারণ মামার সংসারটাও অভাবের ছিল। সেজন্য প্রায়ই মকবুল চাচার চাতালে কাজ করতে যেতাম। তখন একটু হলেও খাবারের কষ্টটা লাঘব হয়েছিল। হঠাৎ করে স্নেহার আব্বা আমাকে দেখে পছন্দ করলেন। বিয়ের প্রস্তাব দিয়ে ঘটককেও পাঠালেন। তার 3 কুলেও কেউ ছিল না। বাবা ছেলের বাড়িঘর সব দেখে শুনে তার হাতে আমাকে তুলে দিলেন। 10 বছর সংসার করলাম। তার প্রতি আমার ভালোবাসার এতটুকু কমতি রাখিনি। তিনি যখন চেয়েছেন আমি তখনই আমার ভালোবাসার এতটুকু কমতি রাখিনি। তিনি যখন চেয়েছেন আমি আমার ভালোবাসা পেয়েছেন, তখনই যেভাবে ইচ্ছে সেভাবে সম্পর্ক করেছেন। তবুও চেয়েছিলাম যাতে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আটকে থাকে। কিন্তু না, তার হলো কই। আমি হেরে গেলাম। তার পাশে আমার চোবার কথা থাকলেও আজ সেখানে অন্য কেউ ভালোবাসার পরশ খেতে ব্যস্ত। আচ্ছা, আমার ভালোবাসার কথা কি তিনি ভুলে গেছেন, নাকি আমি কোনো কিছুতে কমতি রেখেছিলাম যার ফলশ্রুতিতে অন্য কারো প্রতি তার ভালোবাসা জন্মালো? না, আর কিছু ভাবতে পারছি না। চোখ দিয়ে পানি ঝরছে। স্নেহা আর সুমন কত সুন্দর করে ঘুমাচ্ছে। ওরা কত নিষ্পাপ। ওরা কি দোষ করেছিল যে
ওদের বাবার অভাব ওদের সারা জীবনের জন্য বয়ে বেড়াতে হবে। ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে। হঠাৎ মসজিদ থেকে সুমধুর আজানের ধ্বনি আমার কানে এসে পৌঁছালো। ছোটবেলা থেকেই নামাজ পড়তাম, আজ অবধি কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়িনি। হয়তো মাঝে মাঝে কাজা করতে হয়েছে, তবুও পড়েছি। বিছানা থেকে উঠে পুকুর পাড় থেকে অজু করে এসে নামাজের জন্য বসে পড়লাম। সৃষ্টিকর্তাকে বললাম, হে প্রভু, আমাকে পথ দেখাও। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমার মধ্যে সাহস দাও। আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করার মতো তৌফিক দান করো। সকালবেলা জহির পান্তা খেতে খেতে বলল, আপা তুমি কোনো চিন্তা করো না, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাইকো, আমাদের কোনো সমস্যা হবে না। জহিরের বিয়ের 3 বছর পেরিয়ে গেল, তার বউয়ের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সংসারে তারা দুজনই অন্যের খেতে কাজ করে যা আয় করে তাতে কোনো রকমে দিন চলে যায়। জহিরের কথায় ওর বউ চামেলি বলল, হ্যাঁ আপা, আপনাদের কোনো সমস্যা নেই। এমনিতেই আমরা একলা থাকি বাড়িতে, আপনারা থাকলে আমাদের সমস্যা হবে না, বরং ভালো লাগবে। আমি শুকনো হাসি দিয়ে বললাম, মকবুল চাচার চাতালে কি এখনো কোনো লোক নেবে? আমি তো সেখানেই আগে কাজ করতাম, তুই চাচাকে বলে দেখিস তো। জহির বলল, তার আর দরকার কি আপা, তুই বুঝতেছিস না ভাই, স্নেহা আর সুমনের জন্য হলেও তো আমাকে কিছু করতে হবে, আমার সমস্যা হবে না রে। অনেক বলার পর জহির রাজি হলো। আচ্ছা আপা, আমি কাজ থেকে ফেরার সময় চাচাকে জিজ্ঞেস করে আসবো। এ কথা বলেই জহির চলে গেল। আমি দাওয়ায় বসে রইলাম। চামেলি কাঁথা সেলাই করতে ব্যস্ত। আরেকটা সুচ থাকলে আমি তাকে সাহায্য করতে পারতাম, কিন্তু একটা মাত্র সুচ। দাওয়ার বেড়ার মাথায় হেলান দিয়ে উঠোনের দিকে তাকিয়ে আছি। স্নেহা আর সুমন খেলছে। ওরা ছোট মানুষ, আপাতত এগুলো ওদের মাথায় ঢুকবে না। শুধু আমার সামনে জল, অথই জল। মনে হচ্ছে আমি জলে তলিয়ে যাচ্ছি, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তলিয়ে যাচ্ছি, আর সেই সাথে আমার বেঁচে থাকার আশা ফুরিয়ে যাচ্ছে। চামেলির কথায় স্তম্ভিত ফিরে পেলাম। আপা কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি। আমি মেকি হেসে চোখের পানি মুছে নিলাম। মকবুল চাচার চাতালে কাজ করলে কয়টা টাকা রোজগারও হবে, সময়ও কাটবে, সেই সাথে দুঃখের স্মৃতির কিছুটা হলেও ভুলে থাকা যাবে। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো জহির, হাত মুখ ধুয়ে খেতে বসলো। আমি তার পাশে বসতেই সে বলল, আপা খেয়েছেন? আমি বললাম, না রে, আগে তুই খেয়ে নে, আমি পরে খাবো। চামেলি, স্নেহা আর সুমনকে আমার পাশে বসিয়ে দিয়ে ওদেরকেও খাবার দাও। চামেলি ওদেরও খাবার দিল, খেতে দিল। আমাকে বলল, আপা আপনিও খেয়ে নেন, এশার নামাজ পড়ে খাবো, তুমি তো খাওনি, আমরা একসাথে খাবো না হয়। চামেলি আচ্ছা শব্দটি উচ্চারণ করে জহিরকে পাখা দিয়ে বাতাস করতে লাগলো। ওদের ভালোবাসা দেখে ফের পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে লাগলো। এমন সময় জহির বলল, আপা মকবুল চাচা কামে রাখছে, কাল যাওয়ার সময় আমি নিয়ে যাব, তারপরে একলা গেলেও সমস্যা নাই। আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালাম, অন্তত একটা কাজের জোগাড় হলো। আমি অস্ফুট সুরে বললাম, আচ্ছা। মকবুল চাচার চাতালে ধানের কাজ। এক সময় এ কাজটি আমি স্বাচ্ছন্দ্যে করতাম। তারপর 10 বছরের বিরতি, হয়তো 2-1 দিন মানিয়ে নিতে একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। গত 4 দিনে মোটামুটি নিজেকে মানিয়ে নিয়েছি। টাকাও ঠিক মতো দেয়, দিন প্রতি 200 টাকা। এতেই বা কম কিসে? সারাদিনের ক্লান্তি পর যখন টাকাটা হাতে পাই, তখন সারাদিনের কষ্টের কথা ভুলে যাই। সেদিন মকবুল চাচা এসে বলল, মায়া, চাতালের কাজ শেষ হলে আমার ঘরটা একটু ঝাড় দিস তো, উঠোন সহ 50 টাকা বাড়িয়ে দেব। আমি হেসে বললাম, তা আর লাগবে না মহাজান, আমি এমনিতেই করে দেব। মকবুল চাচা চলে গেল। যাওয়ার আগে দিনের মজুরিটা আগে ভাগে দিয়ে দিল। আজকের কাজ আসরের সময় শেষ। সব কিছু ঠিকঠাক জায়গা মতো রেখে মকবুল চাচার বাড়িতে ঢুকে ঝাড়ুটা হাতে নিলাম। চাচার চেয়ারে বসে হুক্কা টানছে। আমি কয়েকবার লক্ষ্য করলাম যে উনি আমার পেট বরাবর তাকিয়ে আছে। আমি অন্য কাজের বাহানায় পেটটা ভালো করে ঢেকে নিলাম। পেছন থেকে সশব্দে আওয়াজ আসলো, ডাকলি কেন? ভালোই তো লাগছিল। আমি আমতা আমতা করে বললাম, মানে? এত মানে মানে করার কি আছে? বুঝেও না বোঝার ভান করিস না মায়া। এ কথা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আমার কাজ খুব দ্রুত করছিলাম, যাতে এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া যায়।
হঠাৎ আমার শরীরে কারো যেন স্পর্শ পেলাম। মকবুল চাচা। আমি অবাক বনে গেলাম। আমি হাতটা সরিয়ে বললাম, চাচা, এ কি করছে? আমাকে নিকা কর, তোর স্বামীর মতো তোকে ছেড়ে দেব না। ছি চাচা, এসব কি বলছেন? রাজরানী হয়ে থাকবি আমার বাড়িতে, সতীনের সাথে সংসার করার ঝামেলাও নাই। আমার যা আছে সবই তোর হবে। তোর সন্তানদেরও মানুষের মতো মানুষ করতে পারবি। আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। যে লোকটা একসময় আমাকে মা বলে ডাকতো, আর সেই কিনা আমাকে এমন জঘন্যতম কাজের জন্য ডাকছে। আমি দ্রুত বাড়ি থেকে বের হয়ে দৌড় দিলাম। ভাবতে ভাবলাম, নিরীহ প্রাণী পেলে বিড়ালও বাঘ হয়। কিছু কিছু পুরুষ আছে যারা অসহায় নারী দেখলে তাদের কামুক ভাব জেগে ওঠে। যে কোনো কিছুর বিনিময়ে তাদের শরীর ভোগ করার খেলায় মত্ত হতে চায়। আবার ভোগ করার সময় যেভাবে চাইবে সেভাবেই নারীদের নাচতে হবে। পুরুষরূপী সেই সব মানুষেরা তখন আর পুরুষ থাকে না, শয়তান হয়ে যায়। কেউ টাকার বিনিময়ে, আবার কেউ বিয়ে নামক সন্ধির মাধ্যমে। এসব কথা ভাবছিলাম আর বাড়ি ফিরছিলাম। কোনো কিছুই ভালো লাগছিল না। মকবুল চাচার চাতালে আর কাজে যাব না। দরকার পড়লে অন্যের খেতে পুরুষের মতো খেটে মরব, তবুও নিজের সতীত্ব দেব না। নারীদের তো এই সতীত্বটুকুই আসল। সতীত্বটুকু গেলে হয়তো তাকে আর নারী বলা চলে না, তবে জোর জবরদস্তির ক্ষেত্রে সেই কথাটা ভিন্ন। মকবুল চাচাকে দোষ দিয়ে কি হবে? বেচারার বয়স হয়েছে, অথচ তার সংসারে কেউ নাই। তিনি মারা গেলে কাদার মতো একজন লোক নাই, কিংবা মরার সময় মুখে এক চামচ পানি তুলে দেবে তারও উপায় নাই। চাচি মারা যাবার পর দুটো বিয়ে করলেও বিয়ে দুটো আর টেকেনি, ভেঙে গেছে তারা। মকবুল চাচার দোষ আমার জানা নেই, তবে তিনি যে খুব অসহায়ত্ব ভোগেন সেটা ঢের বুঝতে পারছি। এই বয়সে হয়তো তিনি একটু সুখ বা শান্তি খুঁজছিলেন। সে সুখ বা শান্তিটুকু তার সব সম্পত্তির বিনিময়ে হলেও। আমি বাড়ি এসে ধাওয়ায় বসে পড়লাম। খুব হাঁপাচ্ছি, মনে হয় ভেতরটা শুকিয়ে তৃষ্ণার পাহাড় জমেছে। অনেকটা পথ দৌড়ে এসেছি কিনা। হঠাৎ দেখি চামেলি পানি হাতে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক খেয়ে নিলাম। পানিটুকু খেয়ে জোরে নিঃশ্বাস নিতে থাকলাম। চামেলি জিজ্ঞেস করলো, আপা খুব হাঁপাচ্ছেন যে, কিছু হয়েছে? আমি নিজেকে একটু সামনে নিলাম। মেকি হেসে মিথ্যা বললাম, না বোন, তেমন কিছু হয়নি। জহির বাড়িতে ফিরেছে? হ্যাঁ আপা, উনি খরচ আনতে হাঁটে গেছে। ও আচ্ছা। পানি খেয়ে একটু ভালো লাগা কাজ করছিল। হঠাৎ স্নেহা দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা, আমরা কবে বাড়ি যাব? স্নেহা এমন প্রশ্নের উত্তরে আমার জানা নেই কি উত্তর দেব তাকে। নিতান্তই ছোট মানুষ বলে তাকে উত্তর দেওয়ার কথা চিন্তা করলাম না। কি হবে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে? স্নেহা আবারও বলল, বলো না মা, আমরা কবে বাড়ি যাব? আমি তাকে সশব্দে বললাম, না, আমরা আর বাড়ি যাব না। তাহলে কি আমরা মামার বাড়িতেই থাকবো মা? স্নেহা বড্ড পাকা পাকা কথা বলছে, বেশ বিরক্তিকর। আমার তাকে রাগ দেখিয়ে বললাম, আমার চোখের সামনে থেকে যা তো। আমার এমন রাগী চেহারা হয়তো আর কখনো সে দেখেনি। ভয় পেয়ে মুখটা চুপসে গেছে স্নেহার। আমাকে আর কোনো প্রশ্ন না করে চলে গেল। আমি দাওয়ায় বসে ওপর বসে শুধু ভাবছি আর ভাবছি। চাতালের কাজটাও গেল। এখন কি করব আমি? নাকি জহিরের সাথে খেতে কাজ করতে যাব? কোনো কিছুই মাথায় আসছে না। শাড়ির ভেতর ঘামে জবজব করছে। পুকুরে একটা ডুব দিয়ে আসা দরকার। আর কোনো কথা না বলে পুকুর পাড়ের দিকে গেলাম। দুটো ডুব দিলে হয়তো শরীরটা ভালো লাগবে। ডুব দিয়ে এসে দেখি দাওয়ায় বসে আছে জহির। সুমন জহিরের কোলে। আমি কাপড়টা পাল্টে ওর পাশে গিয়ে বললাম, বস না। চামেলি ইতিমধ্যে জহিরকে খাবার দিয়ে গেছে। আমি যখন ওর পাশে গিয়ে বসলাম তখন ওর কয়েক লোকমা খাওয়া হয়ে গেছে। আমি বসার পর জহির আমাকে বলল, আপা, আমি বলি কি, তুমি স্নেহার আব্বাকে তালাক দাও, তারপর তুমিও নতুন করে জীবন শুরু করো। ওর আব্বা যদি তোমাকে রেখে, তোমার সন্তানদেরকে রেখে অন্য মহিলার সাথে সুখে সংসার করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আমি বুঝতে পারছি জহির কি বলতে চাইছে, তাই তো আমি কোনো কথা না বলে চুপচাপ শুধু নির্বাক শ্রোতার মতো শুনেই যাচ্ছি। জহির আরেক লোকমা ভাত মুখে পুরে পানি খেয়ে আবার বলতে শুরু করলো, মকবুল চাচা রাজি, শুধু। আমি জহিরকে থামিয়ে দিলাম। এখন বিষয়টা আমার কাছে পরিষ্কার যে মকবুল মিয়াই ঘটকের মাধ্যমে বিয়ের পয়গাম পাঠিয়েছে। আমি আর কোনো কথা বললাম না।
শুধু জহিরকে থামিয়ে দিলাম। থামিয়ে দেওয়া সত্ত্বেও ও আবারও বলতে লাগলো, দেখো আপা, মকবুল চাচার যা আছে সব তোমার নামে লিখে দিতে প্রস্তুত। তুমিও ভালো থাকবা, আর তোমার সন্তান দুটোরও একটা গতি হবে। আমি কোনো প্রতিবাদ না করলেও চামিলি ঠিকই প্রতিবাদ করলো, তুমি এটা কি বলছো? মকবুল চাচা বুড়ো মানুষ, তার সাথে তুমি আপার বয়স মেশাচ্ছ? তোমার মাথা ঠিক আছে তো? চামিলির প্রতিবাদের সুর শুনে কিছুটা ভালো লাগলো, কিন্তু তখনই জহিরের চড়া কথা শুনতে হলো তাকে। বেচারি চুপ থেকে গেল, আর কোনো কথা বলল না। আমাকে নিয়ে ভাবার মতো মানুষ তাহলে পৃথিবীতে আছে। আমার একমাত্র ভাই জহির। বেশ ভালো লাগছে, কত ভাবে আমাকে নিয়ে। এতটাই ভাবে যে বোন কি চাই সেটাই বুঝতে চাইল না। জহিরের কথাগুলো বলার কারণ খুব দ্রুতই জানতে পারলাম। রাতে প্রাকৃতিক কাজ সমাধা করার জন্য যাওয়ার সময় ফিস ফিস শব্দ শুনতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। জহির ওর বউকে বলছে, তুমি সব বুঝেও না বোঝার ভান করে থাকো, মনে হয় কিছুই বোঝো না। আমি আবার কি করলাম? আরে আপার সাথে যদি মকবুল চাচার বিয়ে দেওয়া যায়, তাহলে আপার সাথে সাথে আমাদের কপালও খুলে যাবে। তোমার কথার কিছুই বুঝি না আমি। কি যে বলো? আরে আপা তো এই গ্রামেই থাকবে, অন্য কোথাও তো আর যাবে না। আপার বাড়ি হলে কি আমাদের খালি হাতে ফিরিয়ে দেবে? তাছাড়া মকবুল চাচা বলেছে কাজটা করে দিতে পারলে 1000 টাকা দিয়ে দেবে আমাকে। না, আর কিছু শুনতে পারবো না। না হলে নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হবে। আমার জীবনের একমাত্র অবলম্বন যাকে ভেবেছিলাম, সেও আমার বিরুদ্ধে। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার। ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে মুছে ঘরে গেলাম। কত সুন্দর করে স্নেহা আর সুমন ঘুমাচ্ছে। আমি একটা ব্যাগের সাথে আনা কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর একটু রাত বাড়ার অপেক্ষা করতে লাগলাম। এখনো জহির ঘর থেকে ফুসুর শব্দ আসছে। আমি স্নেহাকে জাগালাম। ঘুমো ঘুমো ভাবে বলল, কি হলো মা? চল মা, আমরা অন্য কোথায় চলে যাই। কেন মা? বেশি কথা বলিস না। কিছুক্ষণ পর আমি সুমনকে কোলে তুলে নিলাম। স্নেহা আমার শাড়ির আঁচল ধরে থাকলো। আমি অন্য হাতে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। চারদিক কত নিস্তব্ধতা। আমি বাড়িটা এক নজর ভালো করে দেখে চোখের পানি মুছে নিলাম। ভাবলাম এখানেও আমার জায়গা হলো না। আমি হাঁটতে থাকলাম, উদ্দেশ্যহীন। পথ জানা নেই এমন পথে। আমি এতটাই অসহায় যে সবাই শুধু আমাকে ব্যবহার করতে চায়। কেউ আমার দেহটাকে ব্যবহার করতে চায়, আবার কেউ আমার সরলতাকে পুঁজি করে অন্যের কাছে আমাকে বিক্রি করতে চায়। আমার পৃথিবীটা এমন কেন? জীবনভর শুধু কষ্টই পেয়ে গেলাম, সুখ পেলাম না কোথাও। একটু সুখের দেখা যখনই পেলাম, ঠিক তার কিছুদিনের মধ্যে হারিয়েও গেলাম। একটা বাস ধরে শহরে চলে আসলাম। তা না হলে কিছুই করার ছিল না আমার। শহরে এসে যখন নামলাম, তখন সূর্যটা ঠিক মাথার উপরে। কি করব ঠিক বুঝতে পারছি না। স্নেহা ও সুমন দুজনই খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথে যে কয়টা টাকা ছিল, তাতে বাস ভাড়া দিতেই চলে গেছে। তবুও ব্যাগটা ভালো করে পরীক্ষা করে দেখলাম 45 টাকা আছে। আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আপাতত কিছু খাবার কিনে দিলাম। আস্তে আস্তে সময় গড়িয়ে যাচ্ছে। রাতে কোথায় থাকবো তাও বুঝতে পারছি না। সন্ধ্যার পরে একটা বট গাছের নিচে বসে পড়লাম। সুমন রাতের খাবার না পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। স্নেহা খাবার জন্য মা মা বলে বারবার ডাকছে। দুনিয়ার সব থেকে খারাপ মানুষ মনে হচ্ছে নিজেকে মা ভাবতেও ঘৃণা হচ্ছে। যে মা তার সন্তানদের একবেলা খাবার জোটাতে পারে না, সে আবার কিসের মা? অন্যের কাছে গিয়ে হাত পাততেও আত্মসম্মান বোধে লাগছে। রাতটা কেটে গেলে বাড়িতে বাড়িতে গিয়ে কাজের সন্ধান করতে হবে। শুনেছি শহরের মানুষদের কাছে কাজের মানুষের খুব চাহিদা। বাকি 5 টাকা দিয়ে মুড়ি কিনে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। স্নেহা সেটাই খেতে লাগলো। সুমনকে ঘুম থেকে তুলে ভেজা মুড়ি খাওয়ালাম। কিন্তু এতটুকু ভেজা মুড়ি পেটে থাকবে বা কতক্ষণ? তারপর কি করব? ওদের নিয়ে কোথায় গিয়ে উঠব? গতকালের পর তো আমার পেটেও কিছু পড়েনি। খুব ক্ষুধা আমাকেও পেয়েছে। শরীরে জোর পাচ্ছি না। কাল কিভাবে কাজের সন্ধানে বের হব? কিভাবে ওদের মুখে খাবার তুলে দেব? নাকি আমার সন্তানেরা না খেতে পেরে মরে যাবে? না, কিছুই ভাবতে পারছি না। স্নেহা ও সুমন দুজনে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছে। রাত বাড়ছেই।
শহরের রাস্তায় মানুষের কোলাহলের মাত্রা কমেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে রাস্তা শূন্য হয়ে যাবে। তবে আমি যে বটগাছের নিচে বসে আছি তার পাশে কয়েকটা দোকান এখনো খোলা। হঠাৎ একটা গাড়ি এসে দাঁড়ালো আমাদের পাশে। গাড়ি থেকে লোকটা নেমে বলল, "কি রে, যাবি নাকি? কত রেট?" কত রেট মানে? মনে মনে ভাবলাম, কিসের রেট? আমি লোকটার মুখের গন্ধ দেখে মুখটা সরিয়ে নিলাম। কি গন্ধ রে বাবা, ছি। টলতে টলতে লোকটা চলে গেল। দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কিছু গাড়ি আসছে আর তাদের নিয়ে যাচ্ছে। এখন বুঝতে বাকি রইল না ঘটনা কি। খুব ভয় লাগছে আমার। নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলাম। না পেয়ে ফের বটগাছের কোনায় জুবুথুবু হয়ে বসে থাকলাম। তবুও আর একজন বাবু এসে বলল, "বাহ, তোর গতরখানা তো বেশ, তা কত নিবি?" আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বললাম, "আমি বাজারের মেয়ে নই, আপনি যান।" লোকটা হা হা করে হেসে বলল, "বাজারের মেয়ে না হলে কি কেউ এখানে বসে থাকে? তাহলে লজ্জা পাস না, চল আমার সাথে। আনন্দ নিবি, পয়সাও পাবি, সব দিকেই লাভ। শহরের লোকেরা কি মহিলা মানুষ দেখলেই বাজারের মেয়ে ভাবে, নাকি এদের বাড়িতে মা বোন নেই?" হঠাৎ একজন লোকের আওয়াজ শুনলাম, "ভাই, আপনার সমস্যা কি?" লোকটা টলতে টলতে বলল, "সমস্যা? কই সমস্যা নাই তো, তাহলে ওনাকে বিরক্ত করছেন কেন?" মাতাল লোকটা আর কিছু না বলে চলে গেল। মাতাল লোকটা চলে যাওয়ার পর বাকি লোকটা আমাকে জিজ্ঞেস করলো, "এত রাতে আপনি এখানে কি করছেন? এই জায়গাটা বেশি ভালো না, তাড়াতাড়ি চলে যান।" লোকটা এ কথা বলেই চলে যেতে লাগলো। আমি বললাম, "ভাই, আমার তো যাওয়ার জায়গা নেই, গ্রাম থেকে এসেছি নতুন।" লোকটা মুখ ঘুরিয়ে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। লোকটার এই কথা শুনে কেঁদে ফেললাম আমি। মনে মনে ভাবলাম, আমি তো ভালো ঘরের মেয়ে, ভালো ঘরের বউ, কিন্তু নিয়তি আজ আমাকে এখানে এনে ফেলেছে। আমার চোখে পানি দেখে হয়তো লোকটার মায়া হলো। লোকটা বললেন, "আমার সাথে যাবে?" আমি অবাক হয়ে বললাম, "মানে? ওদের মতো খারাপ কাজের জন্য যাওয়ার কথা বলছি না। তুমি চাইলে আজকে রাতটা থাকতে পারো আমার বাড়িতে, তবে শর্ত হচ্ছে কালকে চলে যেতে হবে।" আমি মনের মধ্যে সাহস নিয়ে আসতে চাইলাম। এখানে পশুদের আক্রমণের শিকার হওয়ার চাইলে কাউকে বিশ্বাস করে ঠকাও অনেক ভালো। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, বিশ্বাস করাই যায়। স্নেহাকে লোকটা কোলে তুলে নিল আর আমি সুমনকে নিলাম। লোকটা বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগলো না, মিনিট পাঁচেকের মধ্যেই চলে আসলাম। আমাকে দেখে ওনার বউ একটু অবাক হয়ে গেলেন। অবাক হবারই কথা, এত রাতে কোনো মহিলাকে পরপুরুষের সাথে দেখলে যে কেউই অবাক হবে। লোকটা তার বউকে আমার কথা বুঝিয়ে বলাতে আমার প্রতি ওনারও মায়া জন্মালো। মুচকি হেসে বললেন, "তুমিও হাত মুখ ধুয়ে নাও, ঘরে যা আছে তা দিয়ে কোনো মতে পেটটা জামিন দাও। তোমার মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খাওনি।" আমি লোকটার মুখের দিকে তাকালাম। লোকটা বললেন, "যাও।" স্নেহাকে নিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। আমাদের নিয়ে উনিও বসে গেলেন। ওনার সাথে আমাদের সাথে উনিও বসে গেলেন, সাথে ওনার বউ। সবাই মিলে একসাথে খাচ্ছি। খুব ভালো লাগছে। খুব ভালো তরকারি না হলেও যেন অমৃত খাচ্ছি। খেতে খেতে আমার কথা জানতে চাইলেন লোকটা। আমি আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই বললাম। কষ্টের কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছিল। উনি এটাও বুঝতে পারলেন যে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমার চোখে পানি দেখে লোকটির বউ বললেন, "আচ্ছা, আমাদের পাশের ঘরটা তো ফাঁকাই আছে। বিলু চাচা তো ওটা ভাড়া দেবে। আমরা মায়াকেই ভাড়ার ঘরটা দেওয়া যায়। মায়া, তুমি কি আমাদের পাশের ঘরটা নেবে? নিলে নিয়ে থাকতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। শুধু মাস শেষে ঠিক মতো টাকাটা পরিশোধ করতে হবে।" ওনাদের কথায় খুশিতে মনটা ভরে উঠল। সৃষ্টিকর্তা যে এত তাড়াতাড়ি সব কিছু সমাধা করে দেবে তা জানা ছিল না। আমি চোখে জল সমেত বললাম, তো আপনাদের মেহরবানি আমার জন্য খুব উপকার হলো। আমাকে তুমি বিজলি ভাবি বলে ডাকো, আর তেনাকে রফিক ভাই। এখানে অন্তত একজন ভাই ভাবি পেলাম। মনে মনে সৃষ্টিকর্তার দরবারে অনেক শুকরিয়া জ্ঞাপন করলাম। ভাবি হঠাৎ আবার ডাকলেন, "মায়া, মায়ার একটা কাজেরও ব্যবস্থা করে দেওয়া যাবে।" রফিক ভাই বললেন, "তোমার হাতে কোনো কাজ আছে নাকি? ম্যানেজারকে বললে হয়তো এক ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, দেখো যদি একটা ব্যবস্থা করতে পারো কি না।" আমার মনে হলো এটা আমার জন্য স্রষ্টা প্রদত্ত
দ্বিতীয় উপহার। এটা কাজ না হলেও যে দুধ একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে এটা বলাই যায়। রফিক ভাইয়ের সংসারে শুধু তারাই দুজন। তাদের ঘর আলো করে এখনো কোনো সন্তান আসেনি, অথচ বিয়ের 20 বছর হতে চলল। মোটামুটি তারা সে আশা ছেড়ে দিয়েছে। পরের দিন রফিক ভাইয়ের পাশের ঘরটা ভাড়া নিয়ে দিলেন ভাই। আপাতত স্থায়ীভাবে এতটা থাকার জায়গা হলো আমার। হয়তো আল্লাহ আমার কপালে এটাই রেখেছিলেন। সেদিন গোছগাছ করে নিলাম। পরদিন বিজলি ভাবি বললেন, মায়া তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে গার্মেন্টসে যাব। আজকে ম্যানেজারের সাথে দেখা করার কথা। গতকালকে নাকি ভাবি ম্যানেজারের সাথে কথা বলেছেন। ম্যানেজারের রুমে যাওয়ার সময় ভাবি বললেন, স্যারের প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিও। লাস্ট টাইমে তোমাকে বানাই রেখে আসবো। ভাবি আপনি থাকেন, আমার একটু ভয় লাগছে। ভাবি মুচকি হেসে বললেন, তোমার বিষয়ে সব কথা স্যারকে বলেছি। আচ্ছা চলো। ভাবি সালাম দিয়ে রুমে ঢুকলেন। পেছনে পেছনে আমিও ঢুকলাম। আমিও সালাম দিলাম। ম্যানেজার বাবু বললেন, বিজলি তুমি কাজে যাও, আমি ওর সাথে একা কথা বলি। জি স্যার। আমি কাঁচুমুচু করে দাঁড়িয়ে রইলাম। ভাবি আমাকে দেখে একটু সাহস দিয়ে নিজের কাজে চলে গেলেন। আমাকে ম্যানেজার বাবু বসতে বললেন। আমি জুবুথুবু হয়ে বসে পড়লাম। নাম কি? আমি চমকে উঠলাম। বললাম, মায়া। মায়ের নামের সাথে চেহারায় অসম্ভব ভালো মিল আছে। ঠিক বুঝলাম না। না, ওটা না বুঝলেও চলবে। স্বামীকে ছাড়লে কেন? আরেকটা বিয়ে করেছে তাই? সতীনের ঘর করতে চাওনি? ও আচ্ছা, কাজ করতে চাও, ভালো কথা। সময় মতো আসতে পারবে তো? জি পারবো। ভাবি আছেন তো? আমাদের এখানে শিডিউল চেঞ্জ হয়, নাইটও পড়তে পারে। সমস্যা হবে না স্যার, চাকরিটা আমার চাই। গার্মেন্টসে কাজ করে ভালোই চলছিল আমার। গত 1 মাসে ম্যানেজার আমার দিকে খারাপ দৃষ্টিতে একবারও তাকায়নি। মনে মনে ভাবলাম, লোকটা হয়তো এখানে শেষ পর্যন্ত কাজ করে খেতে পারবো। সেজন্য সর্বাগ্রে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তারপর বিজলি ভাবি এবং রফিক ভাইকে। সেদিন বাইরে বৃষ্টি হচ্ছিল, খুব জোরে না হলেও মোটামুটি রকম। খুব মন দিয়ে নাইট ডিউটি করছি। নাইটে খুব বেশি মেম্বারের ডিউটি পড়ে না। আমি এর আগে 5-6 বার ডিউটি করেছি, কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা বাধ্য সেদিন ম্যানেজার বাবুর রুমে আমার ডাক পড়লো। আমি কাজ ফেলে রুমে ঢুকে পড়লাম। স্যার ডেকেছেন আমায়? ম্যানেজার বাবুর হাতে সিগারেট। এই ঠান্ডায় উনি শার্টের বোতাম খুলে দিয়ে কেন যে বসে আছেন সেটা আমার বুঝে আসলো না। ওনার এমন অবস্থা দেখে আমি ইতস্তত করতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে উনি বললেন, এমন করছো কেন মাইয়া? আমি কাচুমাচু করে বললাম, স্যার আমার অনেক কাজ পড়ে আছে, আমি বরং যাই। সিগারেটের পোড়া অংশটুকু ফেলে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন আর বললেন, বাইরে বৃষ্টি, কেউ কিছু জানতে পারবে না। আজ রাতটা তুমি শুধু তোমার আর আমার। সি সি স্যার, এসব কি কথা বলছেন আপনি? আমাকে মাফ করুন, আপনি আমার পেটে লাথি দিবেন না আপনি। ম্যানেজার বাবু হো হো করে হাসতে লাগলেন। আমি ভীষণ ভয় পেলাম। বাইরে বৃষ্টি অনেকটাই বেড়ে গেছে। ম্যানেজার বাবু ফের বললেন, সমস্যা নাই, আজকের মজুরি ডাবল তোমাকে দেব, খুশি তো? আমি হাত জোর করে বললাম, স্যার এমনটা করবেন না। আপনি তো জানেন আমার সম্পর্কে। এই চাকরিটা ছেড়ে দিলে পথে বসতে হবে আমাকে। আহা, তুমি বুঝতেছো না কেন? কেউ কিছু জানবে না। তাছাড়া তুমিও অনেকদিন স্বামী ছাড়া আছো, তোমার কষ্টটা তো আমি বুঝি। এ কথা বলে আমাকে জড়িয়ে ধরলেন ম্যানেজার বাবু। আমি অস্ফুট স্বরে বলতে লাগলাম, আল্লাহকে ভয় করুন বাবু, আমার এমন সর্বনাশ করবেন না। হাতের কাছে একটা ফুলের টব পেলাম, আস্তে করে নিয়ে সজোরে বসিয়ে দিলাম ম্যানেজার বাবুর মাথায়। লোকটা তৎক্ষণাৎ পড়ে গেল। আমি দৌড়ে পালালাম। বাইরে বৃষ্টি তাতে কি, আগে আমার সতীত্ব, তারপর অন্য কিছু। বাড়ি ফিরে বিজলি ভাবিকে সব খুলে বললাম। রফিক ভাইয়ের দিকে তাকিয়ে উনি বললেন, প্রথমে আমি তোমাকে চাকরিটা নিয়ে দিতে চাইনি, কিন্তু তোমার অবস্থার জন্য নিয়ে দিতে হয়েছে। আমি ভেবেছিলাম তোমার প্রতি উনি অন্তত এভাবে তাকাবে না, কিন্তু আমার ধারণা ভুল হলো। আমাকে তুমি ক্ষমা করো বোন। বিজলি ভাবি হাত জোর করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার হাত দুখানায় চুমু দিয়ে বললাম, ছি ভাবি, কি বলছেন এসব? আপনারা না থাকলে তো আমি কবেই শেষ হয়ে যেতাম। দয়া করে আমাকে লজ্জা দেবেন না। আমার ভাগ্যে যা ছিল সেটা হয়েছে। আমার সামনে থাকা লোকগুলো আমার জীবন কাহিনী শুনে অনেকটাই অবাক হলেন। বিজলি ভাবি আর রফিক ভাইও বসে আছেন। তারাই তো আমার সব। আমার জীবনের মোড় ঘুরে গেছে তাদের মাধ্যমে। আপনজন
আমার আপনজন হয়নি, কিন্তু অপরিচিত জন আমার আপন হয়েছে। বিধাতার কি আজব খেলা। তাদের মধ্যে সুদর্শন এক পুরুষ বললেন, কিন্তু তারপর কি হলো? আপনি তো গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিলেন। আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, শুনেছি আমার সাথে এরকম করার কারণে লোকটার চাকরি চলে গিয়েছিল। আমাকে আবার ডাকা হয়েছিল, কিন্তু আমি যাইনি। গেলেন না কেন? ওই লোকের তো আর ভয় ছিল না। লোকটার মুখে আশ্চর্যবোধের চিহ্ন। আসলে আমি ভেবেছিলাম অন্যের অধীনে আমি আর চাকরি করব না। এখন আমার অধীনে অন্যরা চাকরি করবে। ব্যাপার তো বেশ মজার তো। কিভাবে? নিজেই কাজ শুরু করতে চাচ্ছিলাম। রফিক ভাই আর ভাবিও আমাকে সহায়তা করলেন। প্রথমে একটা সেলাই মেশিন দিয়ে শুরু করলাম। মাস দেড়েক কাজ থাকার কারণে অনেকেই আমার পরিচিত হয়ে গিয়েছিল। তাছাড়াও বাড়িতে বাড়িতে গিয়ে আমার কাছে কাপড় সেলাই করে নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। অনেক কাপড় আসতে লাগলো। এই কাজটা আমি অনেক আগে থেকে পারতাম, সেজন্য সমস্যা হলো না। আস্তে আস্তে মার্কেটে দোকান দিলাম। এদিকে কাপড় সেলাইয়েরও কাজ চলতো। একটা দোকান থেকে আরেকটা দোকান, এভাবে বাড়াতে লাগলাম। আচ্ছা, আপনার লস হতো না? আমি হাসলাম, অনেকটা মুচকি হাসলাম। তারপর বললাম, আপনাদের নাস্তা এসে গেছে, দয়া করে আগে খেয়ে নিন। আপনারা মনে হয় অনেক ক্ষুধার্ত। সুন্দরী একজন মহিলা বসেছিলেন, মনে হয় ছেলের মা। উনি বললেন, আপনার কাহিনী শোনার ক্ষুধা আপা, আগে বলুন তো, তারপর নাস্তা। আসলে আমি অনেক দান খয়রাত করতাম। ছোটবেলায় শুনেছি দান করলে নাকি আল্লাহ আরও বেশি করে দেন। সেই ব্যক্তির নাকি কোনো কমতি হয় না। আমার বেলাও তাই হয়েছে। আমি আল্লাহর অনুগ্রহে অনেক দান খয়রাত করতাম, যার ফলাফল আল্লাহ আমাকে দান করেছেন। অনেকেই আছেন যারা দান করতে চায় না। তারা ভাবে এই দান করার কারণে বুঝি তার সম্পদ কমে গেল। কিন্তু সঠিক এটাই যে দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। তার মানে আপনার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আর সততা। জি ভাই, সেটাই বলতে পারেন। কিন্তু স্নেহার বাবা আপনার জীবনে আবার এলো কেন? আপনি তাকে মেনে নিলেন কেন, অথচ তিনি আপনাকে সর্বনাশের দিকে ফেলে দিয়েছিলেন? আসলে আমি নারী, মায়ের জাত। নারীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মায়াময়ী। একজন নারী কখনো তার আপনজনকে রাস্তায় ফেলে দিতে পারে না। সে শুধু মায়া করতে পারে, কিন্তু ছুঁড়ে ফেলতে পারে না। আমি হয়তো তাদের দলে। হয়তো সৃষ্টিকর্তাই এটা আদেশ ছিল, না হলে তাকে একদিন বটগাছের নিচে ভিক্ষা করা অবস্থায় কেন পাবো? ওনার নাকি কঠিন ব্যামো হয়েছিল, যার কারণে সব সম্পত্তি বিক্রি করে চিকিৎসা করাতে হয়েছে। পরে তার দ্বিতীয় স্ত্রী তাকে চলে গেছে। আমি তো আর তাকে ফেলে দিতে পারি না, তিনি আমাকে ফেলে দিল। আমি যদি তাকে ফেলে দিই, তাহলে তার সাথে আমার পার্থক্যটা থাকলো কোথায়? সত্যি আপা, আপনি মহান, মহিলাটি বললেন। আমি হাসলাম। এ হাসির ভেতরে জমে আছে কত শত কষ্ট, লাঞ্ছনা, কত অপমানের ত্যাগ। সবশেষে কিছুটা স্বস্তি পাওয়া। স্নেহাকে খুব কষ্ট করে আমি বড় করেছি। আপনারা তো আমার সংগ্রামের কথা শুনলেন। এই মেয়েটা আমাকে নানাভাবে সাহায্য করেছে। আমার জীবনের স্পন্দন সে। দয়া করে তাকে কষ্ট দেবেন না। আপনি চিন্তা করবেন না আপা। আপনার মতো মহামানুষের আত্মীয় হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমনটা বলবেন না। আমি নারী হিসেবে সংগ্রাম করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি বলে আমি মহান কিংবা গর্বিত নই। আমি নারী হতে পেরে গর্বিত। আপা, আমরা আজকে দিন তারিখ ঠিক করে স্নেহা আমাকে আংটি পরাতে চাই। আমি হাসলাম। রফিক ভাই আর বিজলি ভাবিকে বললাম, আপনাদের কি মতবাদ ভাইজান ভাবি? রফিক ভাই বললেন, ওরা দুজনকে যেমন পছন্দ করে, তাতে আর আমাদের অমতের কি আছে? আমরাও রাজি। স্নেহার হবু শ্বশুর বাড়ির লোকেরা ওকে আংটি পরিয়ে চলে গেলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মেয়েটা তাহলে সত্যি বড়ই হয়ে গেল। চোখের কোণায় পানি টলমল করতে লাগলো। সেদিনের মায়া আজকে দেশের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালকিন। এখন আমার সব কিছু আছে, সুখ আছে, শান্তি আছে, ভাই আছে, ভাবি আছে, ছেলে মেয়ে আছে, প্রিয়তম স্বামী আছে। আল্লাহ পাকের কোরআনের বাণীটা আমার জীবনে প্রতিফলিত হয়েছে। দুঃখের পর সুখ আসে। তোমরা যদি আমার শুকরিয়া করো, তাহলে আমি তোমাদের আরও বেশি করে দেব। চোখের জল মুছলাম। সুমনটা কাল দেশে ফিরবে। ওরাও লেখাপড়া শেষ। কতদিন ছেলেটাকে দেখি না। নিজের ঘরে আসলাম, উনি ঘুমিয়ে আছে। আমি আলতো স্বরে ডাকলাম,
ঘুমিয়েছেন আপনি? উনি চোখ খুলে বললেন, আমার পাশে একটু বসবে? আমি ওনার পাশে বসলাম। উনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, কোনো কথা বলছেন না। হঠাৎ ঝরঝর করে কেঁদে দিলেন। আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম, কাঁদছেন কেন? আমার জন্য তুমি কতই না লাঞ্ছিত হয়েছ। শুধু আমার একটা ভুল তোমাকে কতটা বছর দূরে রেখেছে। আমাকে ক্ষমা করো তুমি। উনি হাত জোর করে আমার দিকে তাকিয়ে আছেন। আমার নিজেকে সামলে বললাম, আরে এমন করছো কেন? যা হবার তা তো হয়েছে। এখন আর কোনো কষ্ট নয়, শুধু ভালোবাসা। আমি এতটা পাবার যোগ্য নই মায়া। বাদ দাও তো, চা খাবে? আমার একটা আশা পূর্ণ করবে তুমি? আমি অবাক হলাম খানিকটা, তারপর বললাম, কি? আমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরে বলবে ভালোবাসি? আমি মুচকি হেসে তাই করলাম। এতদিনের ভালোবাসাটুকু আজকে পূর্ণতা পেল। ভালোবাসার মধ্যেও যেমন পূর্ণতা ছিল, তেমনি আলিঙ্গনের মধ্যেও তৃপ্ততা ছিল।